সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। 7 জন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধু যারা ভূত প্রেত আত্মা এসব কিছুই বিশ্বাস করতো না, কিন্তু একদিন তাদের সাথেই ঘটে যায় অতি প্রাকৃতিক কিছু ঘটনা যা তাদের জীবনকে পুরাই উলটপালট করে দেয়। মজার ছলে তারা প্ল্যান সেট করে আত্মা ডাকার চেষ্টা করে, কিন্তু সেই মজায় একটা সময় সত্যি হয়ে যায় যা তারা বুঝতেই পারে না। আর এর থেকেই শুরু হয় বিভিন্ন ভৌতিক আর মজার ঘটনা। আর এটি একটি সত্যি ঘটনা। আর এই যে 7 জনকে দেখছেন তাদের সাথে মূলত এই ঘটনাটি ঘটে। তো চলুন আর কথা না বলে শুরু করি রোমাঞ্চা মুভির বাংলা এক্সপ্লেনেশন। তো মুভি শুরুতে আমরা হসপিটালে দেখতে পাই ডুলু ডুলু চোখে জিবির জ্ঞান ফিরতে। 1 সপ্তাহ ধরে সে ঘুমাইছিল। জ্ঞান ফিরে ওর প্রথম প্রশ্ন, আমার বন্ধুরা কোথায়? ওদের সাথে কিছু দরকার আছে। ডাক্তার জানায় এটা আইসিইউ, এখানে বাইরের কাউকে এলাও করা হয় না। তো জিবি এখান থেকে বেরোতে চাইলে ডাক্তার জানায় এখন সে দূরের জিনিস দেখতে পাবে না, কিন্তু যেদিন ওই সামনের দেয়ালে ঝুলানো ছবিটা ক্লিয়ারলি দেখতে পাবে সেদিন ওকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হবে। আর এখানে সবাই আসতে পারে। ডাক্তারের সাথে ডিউটিরত নার্স চলে যেতেই নতুন নার্স নাইনা আসে। জিবি ওর থেকে চালাকি করে জেনে ফেলে যে দেয়ালে ওটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। পরের দিন ডাক্তার চেক আপে আসলে জিবি ডাক্তারকে বলে, ডাক্তার বাবু ওটা জাকির হোসেনের ছবি। ডাক্তার তো শুনে অবাক, এত তাড়াতাড়ি এ ঠিক হয়ে গেল কি করে? তখন ওই পিছনে দাঁড়িয়ে থাকা নার্স সব চালাকি ফাঁস করে দিলে ডাক্তার পাশের দেয়ালে আরো একটি ছবি দেখিয়ে ওটা কার ছবি সেটা জানতে চেয়ে সবাইকে বলে দিয়ে যায় যে কেউ যেন একে ওই ছবির ব্যাপারে না বলে। দিনের পর দিন যায়, অনুমানের পর অনুমান, কিন্তু ও কিছুতেই ছবি দেখতে পায় না। একদিন নাইনা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে বসে, তুমি বারবার বন্ধুদের সাথে কেন দেখা করতে চাও? বলো তো কি এমন কথা যেটা না বললে পেটের ভাত তোমার হজম হচ্ছে না? কিছুক্ষণ চুপ থেকে জিবি বলল, শুনো তাহলে, বেঙ্গালুরুর এক ছোট বাড়িতে 7 বন্ধু একসঙ্গে থাকে। এ হচ্ছে সোমান, চাকরি ছেড়ে বর্তমানে ওয়েস্টার্ন কমোডের ব্যবসায় নেমেছে। আর এ হলো নিরু, বর্তমানে ইন্টারভিউ দিয়ে জয়নিং লেটারের অপেক্ষায় আছে। বাড়িতে সবাই এর কথাই শুনে চলে। মুকেশের অবস্থাও নিরুর মতোই, কিন্তু পাক্কা নেশাখোর। বিড়ি থেকে শুরু করে কাশের সিরাপ সময় বুঝে সবাই চলে। কুট্টান পেট্রোল পাম্পে পার্ট টাইম জব করে। আর রিজেপ পানের স্বপ্ন ছিল বড় ড্যান্সার হওয়া, কিন্তু এখন মাল খেয়ে মেশিনের আওয়াজে নাচে। রিবিন গ্রুপের একমাত্র চাঁদের টুকরো, যার কাছে চাকরি আর গার্লফ্রেন্ড দুটোই আছে, সাথে হাইজেনিক ও পূজা চর্চায় বিশ্বাসী এক কেটে জামাই নাম্বার 1। আর রইল বাকি জিবি, চাকরির চেষ্টা করতে গিয়ে দিন শেষে হসপিটালের দেয়ালে টানানো ছবি দেখে সময় কাটাচ্ছে। এদের অগোছালো জীবনকে একটু সোজা করার জন্য নিরু সবার জন্য দায়িত্ব দিয়ে রেখেছে। নিরু আর কুট্টান রান্না সামলাবে, সিজেপ্পান আর জিবি পরিষ্কার করবে, রিবিন মান্থলি রেশন আনতে যাবে, সুমান আর মুকেশ বাসন মাজবে। সেই মতো কাজ বুঝে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতে শুরু করলো। কেউ বাড়ি পরিষ্কারের নামে সাবান জল ঢেলে মেঝেতে সাঁতার কাটে, কেউ দোকানে মাল কিনে বিল ছেড়ে ফেলে দেয় অন্যদের মাথায় টুপি পরানোর জন্য, আর কেউ চালায় বাথরুমে হস্তশিল্পের কাজ। তো দ্রুত কাজ সেরে সবাই সন্ধ্যায় অনুপমের বিয়েতে যাওয়ার জন্য ড্রেস পরে নিল, কিন্তু পকেটে নেই একটা টাকাও। তাতে কি হয়েছে, এদের সব থেকে বড় গিফট দেবে এরা। এই যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে লোকেদের বড় গিফট দেখানোর জন্য ডিনার সেট বা গ্লাসের সেট দিয়ে থাকি, তেমনি এরা অনুপমের বিয়েতে সোমানের ওয়েস্টার্ন কমোডকে সুন্দরভাবে প্যাকিং করে দেওয়ার পর ভাইরে ভাই সে কি নাচ! এরা প্রতি রাতে ছাদে ভলিবল খেলে, কিন্তু জিবির পছন্দের ক্যারাম কেউ না খেললে সে চলে যায় পাশের বাড়ার এক বন্ধুর বাড়িতে। বাবু উইজে বুট দিয়ে আত্মা ডাকার চেষ্টা করছিল। এই ডিজে বাবুর এসবের নাকি অনেক জ্ঞান, কিন্তু আজ অব্দি সে আত্মা ডেকে আনতে পারেনি। তখন ওই মন্দিরে পূজা শুরু হলে ডিজে বাবু থেমে যায়, কারণ প্ল্যান সেট করার সময় কোনো ঈশ্বরের নাম করলে তা আসে না। জিবির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলে একদিন ডিজে বাবুর থেকে উইজা বুটের ব্যাপারে জেনে নেয়। দীপাবলি রাতে সব বন্ধুদের কনভিন্স করে উইজা বোর্ড খেলার জন্য। বোর্ডের মাঝে মোমবাতি জেলে গ্লাস দিয়ে ডেকে ওটার উপর আঙ্গুল রাখে। ওর কথা মতো শুরু করে প্ল্যান সেট। আত্মা এলে গ্লাস জায়গা পরিবর্তন করবে, এই আশায় বেশ কিছুক্ষণ থাকার পর কিছু না হলে সবাই জিবিকে 2-4 অক্ষর শুনিয়ে বাজি ফাটাতে চলে যায়। তবে প্ল্যান ফেল হলেও জিবি থামলো না। মাথায় এলো দুষ্ট বুদ্ধি, ক্যারাম বোর্ডটা তো এমনিতেই পড়ে আছে, ওইটাকে পরিষ্কার করে পাউডার শরীর সুন্দর করে তৈরি করলো উইজা বোর্ড। শুরু হলো আবার কনভিন্স করা। এই
এদিকে নান্টু বাবুর মেয়েকে জারি মারার কারণে বাড়িতে এসে সবাইকে থ্রেট দিয়ে গেলে রিবিন নান্টু বাবুকে সাপোর্ট করে বন্ধুদের দু এক অক্ষর শুনিয়ে দেয়। তবে বাড়িতে ঢুকে জিবির কাণ্ড দেখে বলে এইসব কার্টুনগিরি এখানে চলবে না, এগুলো দেখে জেসাস কি ভাববে। নিরো গালাগালির বদলা নেওয়ার জন্য বলে হ্যাঁ রে জিবি, আত্মারা জেসাস থাকলে আসে না তাই না, তাহলে চল এইসব ভগবানকে ওর ঘরেই রেখে আসি। আসলে রিবিন কিছু এক্সট্রা টাকা দিয়ে একটা পার্সোনাল রুমে থাক, তাই সবাই মিলে জেসাস, সাবা ও পূজারীদের রিবিনের রুমে রেখে আসে। এইবার ঘর অন্ধকার, ঘরে মোমবাতি জ্বালিয়ে শুরু হলো প্ল্যান সেট। প্রায় 30 মিনিট ধরে এসব চলার পরেও কিছু না হলে সবাই বুট ছেড়ে উঠতে যাবে, তখন জিবি আস্তে করে চাপ দিয়ে গ্লাসটা নাড়িয়ে দেয়। বাস এক ঝটকায় সবাই গেড়ে বসলো। নিরু তো অবাক হয়ে যায়, আর কুট্টানের মুখে পড়লে তো একটা রসগোল্লা ঢুকে যায়। জিবি আর চোখে সবার দিকে দেখে মজা নেয় আর বলে আত্মা তোমার নাম কি, প্রশ্ন করে গ্লাসটা এগিয়ে দেয় অ্যালফাবেটের দিকে। কিন্তু গ্লাসটা যে নাগালের বাইরে চলে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে হলে তো এখন উঠতে হবে। তখন ওই সিজাপান চোখ মেরে গ্লাসটা ঠেলে দিলে ওর বাঁকা হাসি দেখে জিবি বুঝে যায় এই বেটা ওর সাইডে আছে। একেবারে রতনে রতন চেনে, ইশারায় খেলাই ঠিক হয়ে যায়। আত্মার নাম অনামিকা, জিনিসটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে। দেখে নিরু বলে আজ একে ফিরে যেতে বল, কাল প্রশ্নের ঝুলি নিয়ে বসবো। সেই মতো হলো কাজ, কিন্তু এর জন্য শুরু হয় আসল টুপি পরানোর খেলা। প্রতি রাতে প্যানসেটের নামে বন্ধুদের ডেকে তাদের প্রশ্ন মনের মতো উত্তর দিয়ে এর বদলে চানাচুর, বিড়ি ইত্যাদি নেওয়া শুরু হলো। তবে মাঝের মধ্যে কোনো প্রশ্নের উত্তর ভাবতে হলে দুজন মিলে গ্লাসটাকে গোল করে ঘোরাতো। জিজ্ঞাসা করলে বলতো অনামিকা যখন প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা হয় না, তখন নাকি ও গ্লাসটা ঘুরায়। এদিকে ডিজে বাবুর কাছে এই খবর গেলে সে কি হিংসে, ও এতদিন ধরে করার পরেও কিছু হলো না। এদিকে এদের দেখো। তবে সেদিন আদি নামের একটা বন্ধুকে নিয়ে আসলে সে পরখ করার জন্য জিজ্ঞাসা করে আচ্ছা আমার একটা বিড়াল আছে, ওর নাম কি বলতো। এই প্রশ্নের উত্তর তো ওরা কেউ জানে না, তাই সিজাপান চিন্তায় গ্লাস ঘুরাতে শুরু করলে গ্লাসটা আচমকা সরে উত্তর দেয় মার্স। আদি ভয় পেয়ে উঠে বসলো, এটা কি করে সম্ভব, মার্স তো 4 বছর আগে মারা গেছে। সঙ্গে সঙ্গে গ্লাসটা সরে উত্তর দিল 6 বছর। এতক্ষণ আদি তো দূরের কথা, সিজাপান বুঝতে পারে না এটা কি হলো। নিরু বেশি কথা না বাড়িয়ে অনামিকাকে আজকের মতো ফিরে যেতে বললে সব শান্ত হয়। তবে আর সিজাপান বুঝে গেছে তারা মজা করার ফলে সত্যিকারের অনামিকা নামের কোন এক আত্মাকে ডেকে ফেলেছে। তবে এটা ওদের জন্য ছিল ট্র্যাপ কার্ডের মতো, কারণ সন্দেহ হলেই বাড়ির বাইরে লম্বা লাইন লাগ। সবাই যে যার প্রবলেম নিয়ে এসেছে, চানাচুর থেকে শুরু করে কার মদ কে খেয়েছে, সাথে গার্লফ্রেন্ড ও বয়ের সমস্যায় ভিড় বাড়ছে। এত লোক দেখে সেখানে বসলো খাবারের দোকান, যেটা অবশ্য এই 7 জনের জন্য ফ্রি। তাছাড়া ঘুষ হিসাবে চলতো চিপস আর মুকেশের জন্য নেশার জিনিস। তবে কিছু ক্ষেত্রে ওরা লক্ষ্য করতো অনামিকাকে কোনো প্রশ্ন ওরা জিজ্ঞাসা না করলেও নিজ থেকে উত্তর দিয়ে ফেলতো। এদিকে বাড়ছে ভিড় আর অন্যদিকে কমছে বাড়িতে ইঁদুরের উৎপাত। পাশের জমিটা ইঁদুরের কবরে ভরে গেছে। নিরুকে প্রত্যেকটা ইঁদুরের কবরে ক্রস দিয়ে রাখার কারণ জিজ্ঞাসা করলে বলতো এগুলো দিচ্ছি যাতে ওরা মৃত্যুর পর ফিরে না আসে। এর মাঝে একদিন ডিজে বাবু ওদের সতর্ক করতে আসে যে একই আত্মা যদি বারবার আসে তাহলে ওদের উপর প্রভাব পড়বে, সাথে আত্মাকে কোনো পার্সোনাল প্রশ্ন করা যাবে না, সে কেন মরল, কিভাবে মরল ইত্যাদি। এমনকি গ্লাস থেকে একসাথে হাত সরানো যাবে না, এর ফলে আত্মা ঘর ছেড়ে যায় না। আর যখন আত্মা তোমার আশেপাশে থাকবে তখন শরীরের রুম দাঁড়িয়ে যাবে। কিন্তু জিবি কিছু না শুনেই ওকে তাড়িয়ে দেয়। এদিকে কানাগুসাতে ওই খবর লোকাল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদের কানে পৌঁছালো। সে এসে হাজির হয় এবং শুরু করলো প্রশ্ন। ক্লাস 10 এর স্কোর কত ছিল, গাড়ির নাম্বার কত ইত্যাদি। সবই ঠিকঠাক উত্তর আসে অনামিকার তরফ থেকে। এতেও কাউন্সিলরের মন থেকে সন্দেহ যায় না, কারণ এই উত্তরগুলো তো এরাও জানে। তাই এরা জানে না এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আচ্ছা বলতো আমার বাবার নাম কি। উত্তর এলো রশিদ খান। কাউন্সিলর হেসে বলল যত সব ভুলভাল, আমার বাবার নাম কুঞ্জ মোহাম্মদ। অনামিকা এটা শুনে গ্লাসটা নো এর দিকে এগিয়ে দেয়। কাউন্সিলর রেগে উঠে বলল রশিদ খান তো আমার চাচা, ও আমার বাবা হলো কি করে। কিন্তু ও যতবারই মানা করে গ্লাস ততবারই গিয়ে নোতেই থামে। কাউন্সিলর তো বলল মহাফেসাদে কাঁদো কাঁদো হয়ে বলে আমি কুঞ্জ মোহাম্মদের ছেলে, রশিদ আমার কাকা, আমি আমার বাবার নাম জানবো না, এমনটা হয় না। এদিকে এরা তো কোনো রকমে হাসিটা চেপে বসে আছে, এ তো কাকের বাসায় কোকিলের ডিম। কাউন্সিলর অপ্রস্তুত হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তখন ওই মধু জিজ্ঞাসা করে বসলো অনামিকা তুমি কোথায় থাকতে, বাড়িতে কে কে আছে, কি করে মরলে। প্রশ্নগুলো শুনে গ্লাস গুল গুল হয়ে ঘুরতে শুরু করলে জিবি ওকে থামিয়ে দেয়। মধু এর জন্য রেগে বাড়ির দিকে রওনা দিলে গ্লাস নড়ে। অনামিকা জানায় আজ রাতে ম্যাথিউ মরবে, কিন্তু কে এই ম্যাথিউ। তখন ওই মনে পড়ে মধুর ভালো নাম তো ম্যাথিউ। পরেক্ষণেই বাইক নিয়ে বের হয় ওর পিছনে। দেখে মাঝ রাস্তায় কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মধু উল্টে পড়ে
আছে। আজ রাতে ওকে ওর বাড়ি ছাড়লো না, ওদের সাথে এনে রাখলো। কিন্তু যেই শুনলো অনামিকা বলছে ম্যাথিউ আজ মরবে, তখন আবার ভয়ে বাড়ি পালিয়ে যায়। তবে রাত কিন্তু এখনো শেষ হয়নি। রিবিন রাতে বাড়ি ফিরলে জানায় আরেক কাণ্ড। কদিন ধরেই নাকি বাড়ি ফেরার রাস্তাও হারিয়ে ফেলছে। পথে উঠলেই সব টিপ লাইট নিভে যায়, আর কেমন এক গোলক দাদার মতো একই জায়গায় ঘুরপাক খায়। এইসব শুনে জিবি আর সিজে পান ভেবে পায় না মজার জন্য তৈরি করা অনামিকা সত্যি হয়ে গেল কি করে। তবে ঝটকা লাগলো সকালে খবর এসেছে গত রাতে অনুপমের বাবা মারা গেছেন, যার নাম ম্যাথিউ। পরের রাতে প্রায় ভোরের দিকেই জিবির ঘুম ভাঙলে দেখে বাকিরা উইজা বুট খুলে বসে, কারণ অনামিকা নাকি যেতেই চাইছিল না আর কি সব আবল তাবল সংখ্যা দিয়ে গেছে। তাই নিরু ডিজে বাবুকে ডেকে পাঠিয়েছে এই বিষয়ে হেল্প করার জন্য। জিবি তো এ শুনে রেগে আগুন, তার শত্রুকে শেষে কিনা বাড়িতে ডাকলো। এদিকে সুযোগ বুঝে ডিজে বাবু বাড়িতে আসতে 4 আনার খেয়ে 8 আনার গাও দেখানো শুরু করলো। তবে প্ল্যান সেট করতেই অনামিকা হাজির হলে ওর তো ভয়ে শুকিয়ে যায়, কারণ এতদিন যেটাকে টপের চাপ ভাবছিল সেটা কিনা সত্যি। সবাই বিষয়টা নিয়ে মজা করতে শুরু করলো। পেস্টিসের কারণে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা অনামিকা, তোমায় যতবার এরা যেতে বলেছিল তুমি কি সত্যিই গেছো? অনামিকার তরফ থেকে উত্তর আসে নো, সে বিগত 27 দিন ধরে এখানে আছে। এটা দেখে সবাই অবাক। ডিজে বাবু আবার জিজ্ঞাসা করলো, তুমি কি এদের মারতে চাও? অনামিকার থেকে উত্তর আসলো ইয়েস। এরপর জিবিরা সহ্য হয় না, মারতে মারতে ডিজে বাবুকে বের করে দিলে সে অভিশাপ দিয়ে চলে যায়। এদিকে একা বসে থাকা উত্তান থেকে গ্লাস নড়ে অনামিকা বিক্ষিপ্ত ভাবে কিছু বুঝাচ্ছে। সে বাম হাতে ডায়েরিতে কোনো রকমের অর্ধেক লিখে রাখলেও এর অর্থ বোঝা যায় না। নিরুর এইবার দরজের বাঁধ ভেঙে যায়, এক লাথি মেরে উইজা বোর্ড ভেঙে ফেলে আর বলে, আজ থেকে কেউ যদি উইজা বোর্ডের নাম করে তাকে মেরেই আমি বুট বানিয়ে দেব। এরপর বেশ কিছুদিন কেটে গেলে আগের মতো কিছুই রইল না। সারাদিন রাত হওয়ার সেই অপেক্ষার দরজার সামনে ভিড়। ফ্রিজে চিপস, সিগারেট, বুগনি সব শেষ। যে গ্লাস দেখলে আগে মদের জায়গায় অনামিকার কথা মাথায় আসতো, সেই গ্লাস আবার ফিরেছে মুকেশের নেশা। এই বেশ কিছুদিন পর জিবি জানায় ওর গ্রামের বন্ধু সিনু, যাকে কদিন আগে অপহরণ করা হয়েছিল, তাকে পাওয়া গেছে। কিন্তু ফিরে আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছে। তাই জিবি ও সিনুর কমন ফ্রেন্ড বেনি ভাই বলেছিল কিছুদিনের জন্য যদি সিনুকে এখানে রাখলে ভালো হয়। নিরু তার এক কথায় রাজি হয়ে যায়, কারণ জিবি বন্ধু মানে ওদেরও বন্ধু। পরের দিন সন্ধ্যা হলে সিনুর আগমন হয়। সে আবার আরেক জিনিস, হাফ স্ক্রু ডিলা, সব সময় 32 পাটি বের করে থাকে। যেই দিন থেকে এসে থেকে এমন করে যেন ওদের বাড়িতে ও নয়, বরং বাকিরা ওর বাড়িতে থাকে। কুট্টানকে কাশির জন্য জল গরম করতে দেখে বলে, একবার ফুলির গরম স্যুপ ট্রাই কর, দেখবি গলা সারা জীবনের মতো সেরে যাবে। শুধু এই নয়, বাড়িতে ইঁদুরগুলোকে জ্যান্ত ধরে দেয়ালে ছুঁড়ে মারে এবং মেরে ফেলে। সেদিন আবার বলে, কিরে নিরু, তুই ওয়ার্কআউট করিস না? এ বাবা, আমি আর জীবিত রোজ একসাথে দেওয়াল ধরে গাম জড়াতাম, ওই মানে ওয়ার্কআউট। তবে এর থেকেও সেদিন আরেক অদ্ভুত কাণ্ড ঘটলো। সিনু মাঝে মধ্যেই অপলক ভাবে তাকিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যাচু হয়ে যেত। যখন হুঁশ ফিরত কিছুই মনে থাকতো না। সেদিন তো সকালে স্নান করতে বেরিয়ে বেজাগায় স্ট্যাচু। এরা অবাক হয়ে নাটক দেখছে, ডাকলেও শুনতে পায় না। শেষে রিমোট ছুঁড়ে মারলে সিনুর সম্মোহিত ফিরে আসে এবং জিবিকে বলে, এভাবে কাউকে রিমোট ছুড়তে হয়, বজ্রতার দরকার লাগলে মাথার জিবিটা আরেকটু বাড়িয়ে নে। এর কাণ্ড দেখে সবাই ভাবে শান্তি গোপালে তো আজ আজব কালেকশন। দিনের পর দিন সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে। এই দেখে জিবি অসম্মানে পড়ে যায়। কিন্তু সেদিন মাঝরাতে সিনুকে দেওয়ালের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলতে দেখে জিবি ভয় পেয়ে সবাইকে জাগিয়ে দিতেই সিনু উল্টো জিবিকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে বলে। তাই পরের দিন সবাই ঠিক করলো জিবি ওর সাথে কথা বললে ব্যাপারটা শর্ট আউট করবে। সেই মতো জিবি আর সিজে পান ওকে বোঝাতে গেলে চমকে উঠলো। সিনু ঘরের দেওয়ালে লাগানো পোস্টারের মেয়েটার সাথে কথা বলছে, আমি তোমাকে রাত বিরাতে এদিক ওদিক ঘুরতে দেখছি, তুমি তো না ঘুমিয়ে শরীর খারাপ করে ফেলছো। বাস, জিবির মাথা এবার যাই। দেওয়ালের পোস্টারটা ছিঁড়ে জ্বালিয়ে ফেললো। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে গেলে জিবি বেনি ভাইকে ডেকে পাঠায়, কারণ সেই সিনুকে এখানে রাখতে বলেছিল। ব্যস্ততার মধ্যে সময় বের করে বেনি ভাই আসলো। কিন্তু জিবি যতবার বিষয়টা নিয়ে বলতে যায় ততবার সিনু চলে আসে। এই করতে করতে শেষে বেনি ভাই রেগে চলে যেতে চাইলে উল্টো সিনুই বুঝিয়ে বলে, বেনি ভাই রাগ করো না। জিবি মনে হয় পাগল হয়ে গেছে, বিনা কারণে রিমোট বিরিয়ানি ছোড়াছড়ি করে। মাঝরাতে যখন তখন ঘুম থেকে উঠে লাফালাফি পর্যন্ত করছে। সেদিন সামান্য ইঁদুর মেরেছি বলে 2-4 অক্ষর শুনিয়ে দিল, জানো তো ওকে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, ততদিন আমি ওর খেয়াল রাখবো। ফলে তাদের এই প্ল্যান কাজ করে না। শেষমেশ এরা ঠিক করলো নিরু আর জিবি ওকে ডেইলি নজরে রাখবে, প্রতি রাতে ওর সাথেই শোবে। এরপর থেকে সিনু খেতে শুতে হিসু করতে গেলেও ওরা সব সময় ওর পিছনে ঘুরে। কিন্তু সেই রাতে কিছু একটা হবার পর সব পাল্টে
কেটে গেল। সেদিন সিনু মাঝরাতে ঘুম থেকে উঠে দেওয়ালের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা গেট খুলে বেরিয়ে হাঁটা দিল অন্ধকার রাস্তায় রেল লাইনের ধারে। নীরু আর জিবি চুপচাপ ওকে ফলো করছে। কিছু দূরে এসে বটগাছটার সামনে দাঁড়িয়ে বলল, ওই দেখ, ওখানে মুনিয়াপা লাশ পাওয়া গিয়েছিল, ট্রেনে কাটা পড়ে। মাথাটা ঘুরিয়ে এদিকে চলে আসে। আর ওই যে পাশের ওই বড় বটগাছটা দেখছিস না, ওটার ডালে ডেভিডকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওর জিপটা প্রায় বুক অব্দি ঝুলেছিল। আচমকা সিনু ঘুরে ওই দূরের একটা ভাঙ্গা ঘর দেখিয়ে বলে, ওইটাই আগে অনামিকা থাক, আর ওখানেই আমাদের অনামিকা মারা যায়। এটা শুনে নীরুর লুঙ্গি আর জিবির হাফ প্যান্ট ভিজে যায়, কারণ সিনু বাড়ি আসার পর থেকে আজ অব্দি কেউ অনামিকার নামটা মুখে আনেনি। কিন্তু এই জানলো কি করে? তারা চিৎকার করে দুজন দৌড়াতে শুরু করলো। নীরু লুঙ্গি তুলে দৌড়াচ্ছে আর পিছনে হাসতে হাসতে এগিয়ে আসছে সিনু। এরা বাড়ির গেটে কোনো রকমে পৌঁছালে সিনু বলে, আজকের মতো এখানেই বাবা, কাল আবার হবে। বাস। এরপরে নীরুর মাথায় তার ছিঁড়ে যায়। জিবির কলার দলে বলে, এই মালটাকে যেমন করে হোক কাল বাড়ি পাঠা, না হলে তোকে আমি বটগাছে ঝোলাবো। সকাল হলে বেনি ভাই আর সিনুর মা ওকে নিতে আসলে সিনু তো যেতেই চায় না। ও খুব ভালো আছে এখানে, কিন্তু যখন মায়ের থেকে জানতে পারলো প্রিয় বন্ধু জিবি ওকে নিয়ে যেতে ডেকে পাঠিয়েছে, তখন মনটা ভেঙে যায়। জিবি সে সাহস ছিল না যে ওর চোখের দিকে তাকিয়ে কথাটা বলুক, কিন্তু কি করবে, মন না চাইলেও সিদ্ধান্ত নিতে হলো। এটাই হতো ভাগ্যের পরিহাস। তবে এই দিনের পর সব খারাপ হতে শুরু করলো। সুমান যাকে ভালোবাসতো তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায়। নিরূপের বাইক যখন তখন পাঞ্চার হয়ে যায়। বাকিদের ইন্টারভিউয়ে ডাক আসে না। নিবিন প্রতিদিন রাস্তা বলে বাড়ি ফিরতে লেট করে ফেলছে। এদিকে কুট্টান পেট্রোলের জায়গায় গাড়িতে ডিজেল ভরে ফেললে ওর কাজটাও চলে যায়। আর সেদিন রান্না করতে গিয়ে কুয়ারটাও গেল ফেটে। ডিজে বাবুর অভিশাপ কি সত্যি হলো? যারা কিনা কোনোদিন এসব ভূত তন্ত্র মন্ত্র বিশ্বাস করতো না, তাদের এখনো এইসবে বিশ্বাস করতে হবে। জিবির এখনো মনে হয় যে এগুলো তাদের মনের ভুল, তাই সবার সামনে স্বীকার করে সে আর সিজাপ্পান মিলে গ্লাস নাড়িয়ে অনামিকার গল্প বলেছিল। যদি বিশ্বাস না হয় তোদের দেখাচ্ছি, এই বলে ওই দিন ধুলে পড়ে থাকা উইজা বোর্ডের বের করতেই রিবিনের বাড়ি ফেরার পথে সব লাইট নিভে যায়। জিবি লাইট বন্ধ করতে বললে কুট্টান সুইচ অফ করতে যাওয়ার আগে সেটা অটোমেটিক নিভে গেল। বাথরুমের কমোডে বসে থাকা মুখে শুনতে পাচ্ছে গলের ভিতরে দিয়ে অদ্ভুত আওয়াজ। পাশের ঘরে অবাধ্য বাতাস প্রবেশ করায় জানালাগুলো ধূপধাপ শব্দ করছে। সিজাপ্পান জানালাগুলো বন্ধ করতেই যাবে, তখন ওই রুমের দরজা ধুম করে বন্ধ হয়ে গেল। নীরু দেখলো মোমবাতির আলোয় একটা ইঁদুর নিজেই টেবিল থেকে পড়ে মারা যেতে। ব্যাপারগুলো ভালো ঠেকছে না। জিবি সে বসে বলল, কতগুলো আত্মা দেখতে চাস বল, দেখাচ্ছি। তখন ওই সবার নজর জানালার দিকে যেতেই তাদের আত্মা খাঁচা থেকে এক ঝটকা বের হয়ে যাওয়ার উপক্রম। তাই এক ঝটকায় শির দ্বারা বেয়ে নেমে আসলো ঠান্ডা বরফের অনুভূতি, কারণ জানালার উপরে সত্যিকারের উপস্থিত রয়েছে একটা নয় বরং একাধিক আত্মা। জিবি খেয়াল না করে গ্লাসে হাত রাখতে সেটা নিজে থেকে জায়গা পরিবর্তনের সাথে বন বন করে ঘুরিয়ে জানিয়ে দিল অনামিকা এসে গেছে। তখন ওই জিবির হাতে লোম দাঁড়িয়ে যায়। মনে পড়লো ডিজে বাবু বলেছিল, আত্মা তোমার আশেপাশে থাকলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, অর্থাৎ এখানে আত্মা চলে এসেছে। এরপর কারোর সাহস হলো না থাকার। সবাই রুদ্ধশ্বাসে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো রিবিন ওদের সামনে দিয়ে বাইকে গোলক দাদার মতো ঘুরে চলছে। তখন ওই ঘরের সবকটা মোমবাতি নিভে দরজা বন্ধ হয়ে যায়। পরের দিন শুদ্ধিকরণের জন্য ডাকা হলো পাদ্রী ও পুরোহিত। বাবা যীশু খ্রিস্টকে সবাই আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হলো। কিন্তু সেদিন জিবির এমন জ্বর আসে যার কারণে আজ সে এখন হসপিটালে। তখন ওই নাইনা জিজ্ঞাসা করলো, তাহলে কি এমন কথা আছে যেটা তুমি বন্ধুদের বলার জন্য পাগল হয়ে উঠেছ? জিবি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সেদিন অজ্ঞান হওয়ার আগে আমি সাদা কাপড় পরিহিত বড় আলখাল্লা চুলে অনামিকাকে দেখেছিলাম। শুদ্ধিকরণের পর সে কোথাও যায়নি, বরং এখনো ওই বাড়িতে আমার হলুদ ব্যাগটাই রয়েছে। আর এটাই আমি ওদের বলতে চাই। কথাটা শুনে নাইনা ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে বলে দেয় পাশের দেয়ালে ঝুলানো ওই ছবিটা কৃষ্ণ ঠাকুরের। বাস। এরপরে জিবিকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হয়। সবার সাথে দেখা হয় আর ওর প্রথম প্রশ্ন ছিল, আমার ব্যাগটা কোথায়? বন্ধুরা জানালো, ব্যাগের কথা চিন্তা করিস না, ওটা বাড়িতে আছে। তখন ওই মা বলে, আচ্ছা ঠিক আছে, ওরা চলে যাক। আর সিনু তোর সব জামা কাপড় নিয়ে এখানে এসেছে তোকে দেখাশোনা করার জন্য। আর তখন ওই সিনু হলুদ ব্যাগ নিয়ে প্রবেশ করতে জিবির গলার সাথে ওইটাও শুকিয়ে যায়। দেখা যায় বাড়ি ছাড়ার আগে সিনু ওই ডায়েরির অর্ধেক লেখা পূরণ করেছে। সেখানে অনামিকা বলতে চাইছিল উই আর কামিং। আর এই ঘটনার সাথে রোমাঞ্চকর এর প্রথম পর্ব এখানে শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।